মার্কেটিং প্ল্যানিং, অ্যাপারেল প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল। স্ক্রিন দেখা গেলে বলো। স্ক্রিন ওকে। আচ্ছা, দেখো মার্কেটিং প্ল্যানিং অ্যাপারেল প্রোডাকশন কন্ট্রোল, আমরা এখানে কিছু মার্কেটিং এর বেসিক কাজ যে তোমরা পার্ট এতে পড়তেছো বা কিছু প্ল্যানিং করো, মানে যখন একটা অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্ডার পাওয়ার পর থেকে মাঝখানে ইন বিটুইন কাজগুলোকে প্রপার একটা টাইম লাইন প্ল্যানিং এর মধ্যে যেতে হয়, যাতে কোনো একটা কাজ যদি একটা একটা অল্টার করে মানে টাইমটা মেকআপ না হয় তাহলে পরবর্তী কাজ সেটা ইফেক্ট ফেলে। আলটিমেটলি গোল হচ্ছে যে বায়ার যে ডেটটা অ্যাসাইন করে দিচ্ছে আমাকে ফ্রেড ফরওয়ার্ডিং বা আমাকে শিপমেন্ট করার বা পোর্টে গুডস হ্যান্ড ওভার যাই বলি আমরা, ওইটাকে আমাকে অবশ্যই মিট করতে হবে। এটা হলো আলটিমেট টার্গেট, এবং ওই কোয়ালিটি অ্যাচিভ করে মানে ভালো প্রোডাক্ট দিয়ে। দেখো এর প্রথমে লিড টাইম, এটা তো আগে হয়তো পড়েছো। এটা বলতে কি বোঝায় আসলে, একটা টাইমিং যেটা হচ্ছে কোন একটা কাজের স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট নোটিস করে, মানে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আলটিমেটলি কত টাইম লাগবে এটাকে বলে লিড টাইম। এখন এই লিড টাইমটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, আমার এই একটা কাজ যেমন আমরা নিটিং বা ডাইং বলি বলি ডাইং এ যদি বলি, আমরা ডাইং এর মধ্যে আমার মেনলি তিনটা কাজ: প্রি ট্রিটমেন্ট, ডাইং, দেন ফিনিশিং। এই তিনটা কাজকে আবার ব্রেকডাউন করলে মাঝখানে অনেকগুলো কাজের সাবসিকুয়েন্ট কাজগুলো হয়। এখন এই সবগুলো কাজের প্রসেস টাইম মানে কতটা আসলে টাইম দরকার, এটা ক্যালকুলেট করে লিড টাইমটা সেট করতে হয়। আর সেখানে এক্সাক্ট টাইমিং এর সাথে হচ্ছে অ্যালাউন্স অ্যাড করতে হয়। যদি কোনো কারণে আমরা লিড টাইম ধরতে না পারি বা কোনো কারণে আমাদের একদিন কাজ না হয় বা কোনো ম্যাটেরিয়াল না থাকে, তাতে ওই টাইমটা মেক আপ করতে পারি। অ্যাজ ইট ইজ আমাদের কিন্তু বাইরে একটা লিড টাইম দিয়ে দেয়, 3 মাস তোমার লিড টাইম, 3 মাসের মধ্যে তুমি এটা ফেব্রিক করবে, গার্মেন্টস করবে, করে আমার শিপমেন্ট করবে। সো এই টাইমটা আমাদেরকে উইথ প্রপার অ্যালাউন্স মানে কতটুকু একটা বাই চান্স ধরে রাখতে হয়, ধরে টাইমিং ফিক্স করা, এটা আমাদের কাজ শেষ করতে হবে। সো লিড টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম এলএস বিটুইন when a process starts and completion। ঠিক আছে, এটা বুঝবা। এরপর আসো, দেখো লিড টাইম ফর ডিফারেন্ট প্রসেসেস। এখানে আমরা একটা এলপি নিট ফেব্রিক, এখানে অল ওভার প্রিন্ট থাকবে একটা নিট ফেব্রিকের, এইটার জন্য আমরা একদম ইয়ার্ন থেকে শুরু করে ফাইনাল ফেব্রিক পাওয়া পর্যন্ত আমরা লিড টাইম গুলোকে দেখবো। দেখো এট ফার্স্ট দেখো যে কটা ইয়ার্ন লিড টাইম, তার মানে ইয়ার্ন করতে, মানে ইয়ার্ন যে তৈরি করবো স্পিনিং এর লিড টাইম হচ্ছে 10 দিন। এখানে রিমার্ক দেওয়া টু বি কাউন্টেড ফ্রম ওপেনিং ইয়ার্ন ব্যাক টু ব্যাক এলসি। বলছি, এখন আমি যে একটা কোম্পানিকে ফেব্রিক করতে, নর্মালি কোম্পানিগুলো করে কি, একটা ডাইং কে কম্পোজিটে দিয়ে দেয় অর্ডারটা, ওরাই ফেব্রিক ফাইবার অ্যারেঞ্জ করে ফেব্রিক ইয়ার্ন করে মিটিং ফেব্রিক ডাইং করে। তো আবার যদি আমরা ব্রেকডাউন করে করি, আমরা আগে স্পিনিং এ ইয়ার্ন কিনবো, তাহলে ডিফারেন্ট। এখন দেখো এই যে ব্যাক টু ব্যাক এলসি, তোমাকে এলসি নিয়ে পড়াশোনা না ক্লাসে পাঠাতে পড়ানো হয়েছে না, লেটার অফ ক্রেডিট পড়ানো হয়েছে? ওকে, ওকে, আমি একটু বলি। এটা হচ্ছে একটা ব্যাংকিং এগ্রিমেন্ট। তার মানে আমি যে একটা বিদেশি বা আননোন কারো কাছ থেকে একটা অর্ডার নিব, আমি সে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করবে না, আমি ইন অ্যাডভান্স আর প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট বানানোর শিপমেন্ট করবো, দেন সে আমাকে টাকা দিবে। এই যে একটা আনসার্টিনিটি এখানে কাজ করবে, তার জন্য একটা এলসি লেটার অফ ক্রেডিট এখানে কাজ করে। এখানে মোটামুটি দুইটা দুইটা ব্যাংক কাজ করে, মানে একটা হচ্ছে বায়ার এন্ডের ব্যাংক, একটা হচ্ছে সেলার এন্ডের ব্যাংক। মানে আমাদের দেশে একটা ব্যাংক, কোন মালিকের একটা ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ব্যাংক, আর হচ্ছে বায়ার একটা ব্যাংক। তো আমি যেই টাকার প্রোডাক্ট নিবে বায়ার, সেই টাকার পরিমাণ টাকা তার ব্যাংকে থাকলে সে তার ব্যাংকে অ্যাপ্লাই করে যে অমুক ফ্যাক্টরির নামে ওই ব্যাংকে একটা এলসি ওপেন করবে এই অর্ডার এগেইনস্টে। তখন ওই টাকাটা ওই ব্যাংক, বায়ারের যে ব্যাংক, টাকাটা ব্লক করে ফেলে। ব্লক করে এই মানে আমি একটা ফ্যাক্টরি ওনার, আমার অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংকটা বায়ারের ব্যাংকটা আমার ব্যাংকে এলসি পাঠাবে আমার নাম। এটা কিন্তু কোনো পার্সোনাল নামে হচ্ছে না, ব্যাংক টু ব্যাংক এগ্রিমেন্ট। এটা সতেরো হচ্ছে যে ওই টাকাটা যেটা ব্লক করে রাখা আছে বায়ারের, যদি সে কোনো কারণে প্রোডাক্ট না নিতে চায় বা রিফিউজ করে, সেক্ষেত্রে তার টাকাটা কিন্তু তাকে ব্যাক পাবে না, তখন ওই টাকাটা এই সেলারকে দিয়ে দেওয়া হবে। তার মানে সে প্রোডাক্ট নিতে বাধ্য সে। ওকে, এখন এই যে এলসি যেটা বিনিময় হচ্ছে, এটা বলা হয় মাস্টার এলসি। মানে আমি অ্যাজ এ গার্মেন্টস সাপ্লায়ার বায়ারের কাছ থেকে আমি এটা সিকিউর। এখন যখন আবার আমি আবার কোনো স্পিনিং ফ্যাক্টরিকে কাজ করার জন্য ইয়ার্নের বুকিং দিব বা নিটিং বুকিং দিব, ডাইং বুকিং দিব, তো এই জন্য কিন্তু ওরাও একটা পেমেন্ট গ্যারান্টি চাচ্ছে। কারণ কি, আমি যেহেতু পেমেন্ট পাচ্ছি না আগে, আমি কিন্তু ওদেরকে পেমেন্ট করতেছি না। আমি যখন প্রোডাক্ট দেওয়ার পর টাকা পাবো, তখন আমি এদেরকে টাকা দিব। তো তারা তো একটা আনসার্টিনিতে কাজ করবে না। এই জন্য একটা ব্যাক টু ব্যাক, এই যে বি টু বি, এই জন্য একটা এলসি এর নাম হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। ওই যে মাস্টার এলসি আমার যেটা আসছিল, ওই মাস্টার এলসিটা আমি আমার ব্যাংকে দেখালে, আমি যদি বলি যে আমাকে এখন
একটা ব্যাক টু ব্যাক করতে হবে কয়েকটা এই এলসির এগেনস্টে, তখন তারা ব্যাক টু ব্যাক করে দিবে। তো মোটামুটি 60%, মানে টোটাল যে ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু, তা 60%-এর নিচে ব্যাক টু ব্যাক করা যায়, এরপরে ব্যাক টু ব্যাক মানে পুরো এলসি ব্যাক টু ব্যাক করা যায় না। এখন এই ব্যাক টু ব্যাক এলসি গুলা কালেক্ট করে আমরা ইয়ার নিটিং কে একটা দিতে পারি, স্পিনিং দিতে পারি, একটা একটা ডাইং এ দিতে পারি, এটা হচ্ছে ওর জন্য একটা গ্যারান্টি। এখন যখন আবার মাস্টার এলসি তে ম্যাচিওর হবে, টাকা পাবো আমি, তখন সাবসিকুয়েন্টলি এই এলসি গুলো ওপেন হবে, তখন এরাও টাকা পেয়ে যাবে। ওকে, তার মানে ইয়ার্ন ব্যাক টু ব্যাক এলসি ওপেন করব, তারপর থেকে 10 দিন রিটার্ন লাগবে এই স্পিনিং এ ইয়ার্ন দেওয়ার জন্য। দেন ওরা ইয়ার্নটা দিবে নিটিং এ, নিটিং এ লাগবে আরো 10 দিন। কোনটা? ফ্রম ইয়ার্ন ইন হাউস ডেট, যেদিন থেকে ইয়ার্ন আসবে, ইয়ার্ন আসার পরে ফেব্রিক বানাতে নিটিং করতে 10 দিন সময় লাগবে। এখন দেখো, এরপরে ফার্স্ট সাবমিশন অফ এওপি স্ট্রাইক অফ, এগুলো ক্লাসে পড়াইছি। এভরিওয়ান টু বি কন্টিনিউড ফ্রম রিসিট অফ কালার এবং আর্ট ওয়ার্ক। এখন তুমি একটা, তুমি অর্ডার শিওর, এখন অর্ডার বাইরে দিচ্ছ, তোমাকে দিয়েছো, তোমাকে তুমি স্পিনিং কোম্পানিকে কাজ দিয়ে দিছো, ইয়ার্ন বানাও, মিটিং এ বলে দিছো ফেব্রিক বানাও, ঠিক আছে? তো 20 দিন চলে যাবে এখানে। এখন এই 20 দিন তুমি বসে থাকবা এজ এ মার্চেন্ডাইজার? না কিন্তু। এখন যখন তুমি তাকে ইয়ার্ন বুকিং দিয়ে, তার মানে তোমার হাতে টেক প্যাক অলরেডি আছে, বা তোমার হাতে ওই অল ওভার প্রিন্ট যেটা হবে ফেব্রিকের উপরে হবে, ওই অল ওভার প্রিন্ট আর্ট তোমার কাছে আছে। তো যেদিন তুমি ইয়ার্ন বুকিং দিবা স্পিনিং এ, ওই দিন এটা নিয়ে কাজ শুরু করবা, যে আমার যে কালার স্ট্যান্ডার্ড প্যান্টন নাম্বার আর্টওয়ার্ক দিয়েছে, সেটা দিয়ে এওপি বানানো শুরু করতে হবে। এখন এওপি স্ট্রাইক অফ স্যাম্পল করতে হবে, এবং 10 দিনের মধ্যে এই স্যাম্পলটা বায়ারকে আমরা পাঠাবো ফার্স্ট অ্যাপ্রুভালের জন্য। তার মানে কোনো কাজ থেমে যাবে না। এজ এ মার্চেন্ডাইজার কিন্তু নিজে এমন না যে কোনো প্রিন্ট করতেছে নিজে, কাছে কোনো স্যাম্পল বানাতে থাকে, কিন্তু তাকে কমিউনিকেট করতে এবং কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে রাখতে হবে, যে আমি একজনকে একটা কাজ দিয়ে রাখছি, মিন টাইম আমাকে অন্য কাজগুলোকে আগাতে হবে। আমার কথা ক্লিয়ার? তো মোটামুটি 10 দিন টাইম, 10 দিনের মধ্যে এই ফার্স্ট এওপিটা করার পরে ফার্স্ট সাবমিশন করে দিবি, যে আমরা বায়ারকে পাঠাবো। এখন যখন বায়ারকে পাঠাবো, এটা তো আমরা নিশ্চয়ই অনলাইনে পাঠাবো না, ফিজিক্যাল কপি পাঠাবো, একটা ফেব্রিকের সোয়াচ পাঠাবো যেটা আমরা প্রিন্ট করা, ওইটাকে আমরা বাই এয়ারে পাঠালাম। এর আমরা 7 দিন চলে গেল, তো 7 দিন পরে বায়ার কমেন্টস করবে, কমেন্টস অন ফার্স্ট সাবমিশন অফ এওপি টাইপ অফ। এখন যে টু বি কাউন্টেড ফ্রম রিসিট অফ ল্যাব ডিপ, এই যে 7 দিন দিলাম, আমরা ল্যাব ডিপ যেদিন পেয়েছি, তারপর 7 দিন আমরা এখানে কাউন্ট করলাম, যেটা যদি ওকে করে ওকে, রিভাইজ যদি করে রিভাইজ। মনে করো সেখানে রিজেক্ট করবে, বা বললো যে এখানে একটা কালার মিলিং বা একটা কালার আসেনি, এটাকে আবার সাবমিট করো, বাইরে বলতেই পারে। কারণ আমাদের প্যান্টন নাম্বার তো ভিজিবল ছিল, কিন্তু এরকম হাতে ছিল না কালারটা। এখন তো আমরা রিভাইজ সাবমিশন, এখন আবার আমার ওই ওপিটা কারেকশন করে আমাকে আবার বায়াকে দিতে হবে, এখানে লাগবে 7 দিন। কারণ কি, অলরেডি তো আমরা ডিজাইনটা করি, ডিজাইনে কোনো প্রবলেম নাই। ডিজাইন আমার মানে স্ক্রিনটা বানানো হয়ে আছে, মানে এই ছাঁচটা বানানো আছে আমার, শুধু আমরা কালারটা ম্যাচ করবো। এটা 7 দিনে সম্ভব। এখন যখন পাঠাবো, আবার 7 দিন সময় লাগবে কমেন্টসটা আসতে, মানে এটা যখন যাচ্ছে বাই এয়ারে, এটা ট্রানজিটে যাচ্ছে বিভিন্ন কান্ট্রি হয়ে, ইউকে যাবে, ইউএসএ যাবে, ওখান থেকে বাইরে দেখে আবার আমাকে ফিডব্যাক করবে। তো মোটামুটি আমার এখন এওপিটা মনে করো কি বলে এটাকে, অ্যাপ্রুভ হয়ে গেল। দেন বাল্ক হ্যাঙ্গার সাবমিশন এন্ড পিপি ফেব্রিক্স। এখন এই যে মেইন টাইম, আমি কিন্তু এখানে আরেকটা কাজ বলা হয়নি। আমি যখন এওপিটা করতেছি, আমি তখনই কিন্তু ল্যাব ডিপটা করে ফেলছি। মানে যদি আমার ফেব্রিকটা এমন হয় যে আমার একটা গ্রাউন্ড কালার, তার উপরে একটা অন্য একটা অল ওভার প্রিন্টিং, তার মানে আমার কিন্তু অ্যাপ্রুভাল দুই ধরনের। মনে করো সাদার উপরে কালো কালারের বল প্রিন্ট, সেখানে সাদা না, মনে করো ব্লু কালার, মনে করো ব্লুর উপরে ব্ল্যাক কালারের বল প্রিন্ট, সেক্ষেত্রে আমাকে ব্লু কালার ল্যাব ডিপ করতে হবে, ফার্স্ট ল্যাব ডিপের অ্যাপ্রুভাল নিতে হবে। সিমিলারলি আমাকে আবার ওই বল প্রিন্টের একটা অ্যাপ্রুভাল নিতে হবে এওপির জন্য। তো আমি অলরেডি আমার ল্যাব ডিপ যেটা গ্রাউন্ড কালারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি ডাই করেছি। এখন দেখো, যখন ডাই করে ফেললাম, ওই যে টু বি কাউন্টেড ফ্রম ল্যাব ডিপ করার পরে, ওখানে আমি এখন এওপি করবো, করে ফাইনালি যখন আমি এখন ফেব্রিক পুরোটা আমি পুরো 5 টন 10 টন আমি একদম ডাই প্রিন্ট করে ফেললাম, তখন ওখান থেকে বাল্ক হ্যাঙ্গারটা আমাকে বাইরে দেখাতে হবে, যে আমার স্যাম্পল এরকম ছিল, বা ল্যাব ডিপ এরকম ছিল, এওপি এরকম ছিল, বাল্কে আমার এমন আসলো। এটা ওটা 20 দিন সময়, মানে কি পুরো প্রোডাকশন সময়টা আমার এখানে, ওই নিটিং ডাইং চলে আসে, তো হয়ে গেছে, স্পিনিং নিটিং হয়ে গেছে, এখন ডাইং প্রিন্টিং হবে, টোটাল 20 দিন সময়। টু বি কাউন্টেড ফ্রম এওপি স্টাক অ্যাপ্রুভাল ডেট, মানে এওপি যদি অ্যাপ্রুভাল ডেট দিয়েছে, তারপর থেকে 20 দিন আমাকে কাউন্ট করতে হবে। এবং প্রোভাইড দ্য গ্রাউন্ড ফেব্রিক রেডি, মানে গ্রাউন্ডটা রেডি আছে, শুধু আমরা এখানে এওপিটা করবো। এরপরে দেখো এখন এই যে আমি বাল্ক হ্যাঙ্গার কি বলছিলাম, ক্লাসে বলেছিলাম কিন্তু একটা, যে ওই যেটা আমার ফাইনাল ফেব্রিক, সেটা থেকে একটা শেড কাটতে হয় A4 সাইজের বাকেটে, ওইটাকে ব্যাকে দিতে হয় অ্যাপ্রুভালের জন্য। এটা কিন্তু পিভি ফেব্রিক্স, মানে এটাই প্রি প্রোডাকশনের ফেব্রিক্স। এবার আবার অ্যাপ্রুভাল, 7 দিন পর অ্যাপ্রুভাল আসবে, টু বি কাউন্টেড ফ্রম রিসিট অফ বাল্ক হ্যাঙ্গার, বাল্ক হ্যাঙ্গার পাওয়ার 7 দিন পর থেকে কমেন্টস আসবে। দেন ফাইনালি ফেব্রিক কোয়ালিটি চেক এট সেন্ট্রাল স্টোর, যখন বাইরে বলে না বাল্ক হ্যাঙ্গারটাও অ্যাপ্রুভ, এটা ঠিক আছে, তখন এই ফেব্রিকটাকে কোয়ালিটি চেক করতে হবে ওই অন ডাইং স্টোরে।
পুরো কোয়ালিটি মানে কোথায় ছিঁড়াফাটা আছে কিনা, জিএসএম কম বেশি আছে কিনা কোথাও, দেখে তারপর ফাইনালি ডেলিভারি করতে হবে। ওকে, তারপর থেকে গার্মেন্টস এর কাজগুলো শুরু হবে। আমার কথাগুলো ক্লিয়ার আছে, বোঝা যাচ্ছে কথা? হ্যালো। আচ্ছা, এই গেল আমার মোটামুটি এওপি নিক্ষেপের জন্য লিড টাইম। এখন যদি আমরা একটা সলিড ডায়ের দিকে যাই, সলিড ডায়ের আমাদের এওপির কাজ নাই, তার মানে আমার একটা প্রসেস কম। এই ক্ষেত্রে যে ইয়ার্ন লিড টাইম প্রথম আগের মতো 10 দিন, মিটিং এ 10 দিন, এখন ফার্স্ট সাবমিশন ল্যাব ডিপস। তার মানে কি, এখানে আমি এখন প্রথম ল্যাব ডি সাবমিট করবো। আমাকে বাইরে যে কালার সুয়াজ বা আমাকে যে প্যাটার্ন নাম্বার দিয়েছিল, ওটা দিয়ে আমি এখন ছোট ফেব্রিক দেখাচ্ছি ক্লাসে, মানে এগুলো আমি যে ছোট এ বি সি শেড করে দিবে। এবার সেম, ওটা 7 দিনে হয় মোটামুটি। এওপির বেলায় বেশি সময় লাগে একটু, বাট নর্মালি এটাতে লাগে না। কম্বিনেশন ফার্স্ট সাবমিশন ল্যাবটি পেয়ে গেলাম, দেন ডিভাইস সাব যদি কোনো কারণে বায়ার বায়ার কিন্তু ল্যাবটিকে এমন না যে একবার একসেপ্ট করে ফেললে, মানে ও ব্যাপারটাকে আসলে যে প্যান্টন নাম্বার দেখে এক ধরনের কালার মনে হয়, ফিজিক্যাল কালারটা ডিফারেন্ট লাগে। সেক্ষেত্রে বায়ার বলতে পারে না, এটা চেঞ্জ করো, প্যান্টন চেঞ্জ করো, বা এখানে এক শেড লাইট ডিপ করো। ওই কম বায়ার যেই কমেন্টস দিবে সেই কমেন্টসটা হুবহু আমাকে ওই ডাইং লাইট পাস করতে হবে। তখন ডাইং লাইটে কাজ করে এটাকে আমার রিভাইজ করে আমাকে সে 5 দিনের মধ্যে আমাকে দিয়ে দিবে। এবার আবার 7 দিনের কমেন্টস আসলো, আবার সিমিলারলি ওই বাল্ক হ্যাঙ্গার সাবমিশন কমেন্ট আসলো। এখন রিসাবমিশন অফ বাল্ক হ্যাঙ্গার, মাঝে মধ্যে এটা এখানে এনো লিখছে, মাঝে মধ্যে দেখা যায় যে কোনো একটা ল্যাব ডিপে যে কালার বাল্ক সেটা একটু ডিসক্রিপেন্সি বা বাল্ক একটু কন্ট্রাডিকশন আছে, পুরোপুরি সেটটা আসেন, সেক্ষেত্রে বাইরে বলতে পারে একটু রিট্রিটমেন্ট, মানে আবার একটু ট্রিটমেন্ট বা ফিনিশিং করার জন্য থেকে। মাঝে মধ্যে কিছু লাইট কালারে এটা স্টেন্টার মেশিনে বারবার কয়েকবার রোলিং করার পরে একটু কালার ডিপ করা যায়, মানে শেড কারেকশন যেটা বলা হয়, করা যায়। বাট অনেক ক্ষেত্রে যায় না। ওকে, দেন ফাইনালি যদি এটা হয় যে লিড টাইম অফ ডাইং কমপ্লিট অফ ফুল কোয়ান্টিটি 25 দিনে ফাইনালি স্টোর হয়ে চেক। আর এখানে কাছে ইয়ার্ন ডাইটের বেলায় ইয়ার্ন কি করতে হয়, আমাকে ইয়ার্ন ডিপ করতে হয় সেম, সলিড ডাইপ আর ইয়ার্ন ডাই সেম, শুধুমাত্র ওখানে ল্যাব ডিপ এখানে ইয়ার্ন, মানে আমাকে ওখানে ইয়ার্ন ডাই করতে হবে। ওকে, এখন কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে ইয়ার্ন ডাইটের ক্ষেত্রে আমরা বায়ারকে শুধু ইয়ার্ন, যদি বায়ার চায় যে শুধু ইয়ার্নটাকে ডাই করে পাঠায়, অথবা আমাদের ডিজাইন হবে ইয়ার্ন ডাইটের চেক চেক ডিজাইন বা চেক ডিজাইনই হয় এখানে। চেকে দেখা যায় কোনো একটা কালারের লেন্থ কম বেশি হয়, উইডেন কম বেশি হয়, এক্ষেত্রে ওই বায়াররা সেলাররা করে কি, মানে ফ্যাক্টরি গুলা ডাই করার পরে ওই ইয়ার্ন দিয়ে এই যে ডিজাইনটা তৈরি করে, আগে ডিজাইন তৈরি করে ডিজাইন ফর্মে পাঠায়, দেখি ডিজাইনটা অ্যাপ্রুভাল হয়, ওই কালারটা অ্যাপ্রুভাল হয়ে যায়। বাকিগুলা সেম। আচ্ছা, এখানে টেন্টেটিভ লিড টাইম ফর আদার প্রসেস, যেমন দেখো প্রিন্ট, এখন দেখলে ফেব্রিক চলে গেল, আগে থাকে বাকি আমার যেমন স্ক্রিন প্রিন্টিং, মনে করো অল ওভার না, স্ক্রিন প্রিন্টিং কি করতে হয় আমাকে, ওই ফেব্রিক তৈরি করার পর প্রথম কাটিং করা হয়, মানে বডি মেজারমেন্ট সবগুলো কাটিং করার পরে ওই কাট প্যানেল যেখানে প্রিন্ট বসবে, ওই কাট প্যানেলকে আলাদা করে নিয়ে প্রিন্ট করে আনতে হয়। কিছু ক্ষেত্রে গার্মেন্টস প্রিন্টিং করে, বাট অনেক সময় গার্মেন্টস প্রিন্টিং এর থেকে কাট পিস প্রিন্টিংটা ভালো কাজে দেয়। দেখা যায় যে তোমার যখন বডি বানানো মানে গার্মেন্টস তৈরি করার পরে শেপ গুলো ডিফারেন্ট হয়, তখন ওই প্রিন্টিং করতে টাফ হয়ে যায়। তোমরা ফ্যাক্টরিতে অনেক প্রিন্ট দেখছো মনে হয়, অক্টোপাস প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, অনেক ধরনের হয়। তো যে মোটামুটি 15 থেকে 20 দিন লাগে ফর অ্যাপ্রুভাল ইজ মাস্ট, ঠিক আছে, ফ্রম ফর দ্য অ্যাপ্রুভাল, মানে মোটামুটি 15 দিন সময় লাগে স্যাম্পল করতে করতে। ইফ কমপ্লিকেটেড স্টাইলস ইউজ লিড টাইম ক্যান বি এক্সট্রাক্টেড। এখন এই ট্রিমস বা অ্যাক্সেসরিজ যে প্রোডাকশন ডিপেন্ড করে ওই সাপ্লায়ার লিড টাইমের উপরে, যে এই কোয়ান্টিটি যে প্রোডাক্ট গুলো সাপ্লাই কবে দিতে পারবে। এই জন্য যখন আমরা একটা প্ল্যান করি, আগে দেখতে সাপ্লায়ার লিড টাইম কত, কারণ তাকে প্রেশারাইজ করে প্রোডাক্ট পাবা, কিন্তু বেশি প্রেশারাইজ করলে প্রোডাক্ট ভালো পাবা না, প্রোডাক্ট তখন ডিফেক্টেড পাবা, তাতে কিন্তু আলটিমেট টাইমই লস। মানে তাকে আমার আদেশ বুঝতে হবে যে কোনটা আমার আগে দরকার এবং এটা কবে দরকার। এরপরে দেখো এফপিটি হেভি পারফরমেন্স টেস্ট, এগুলো পড়াইস আসলে টাইম পারফর্ম বাই থার্ড পার্টি বা রিকমেন্ডেড, মোটামুটি 5 দিন সময়, ওয়ান উইকের সময় রিপোর্ট করলো আমাকে, এটা শিপমেন্ট আগে সময় হাতে নিয়ে পাঠাতে হবে। তা আমি দেখা একটু টাফ বা রিপোর্ট আসতেছে না, দেরি হচ্ছে, আলটিমেটলি আমার শিপমেন্টে চলে আসে, এটাতে না। ফাইনালি প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রোডাকশনের ক্যালকুলেশন, পার পার ডে কতগুলো প্রোডাক্ট তৈরি হবে, পার ঘন্টায় কত হবে, কয়দিন সময় লাগবে, এগুলা কখনোই এই কনসার্ন মার্চেন্ডিজিং এর বিষয় না, এগুলো পুরোপুরি প্রোডাকশন প্ল্যানিং এর বিষয়, কারণ তারা তখন বাল্ক লাইনে কাজ করে। তো বাল্ক সুইং লাইনে কিন্তু শুধুমাত্র একজন বাইরে নেই, এখানে একই সাথে এট এ টাইম কয়েকটা বাইরের কাজ চলে। সো কোন লাইন, কোন সুইং লাইন গুলা কার জন্য অকুপাই হবে, কোনটা কাকে দেওয়া হবে, কোনটা কোন স্টাইল, এটা পুরোটাই প্রোডাকশন প্ল্যানিং ডিপেন্ডেন্ট।
এজন্য যখনই কোনো প্রোডাক্টের অর্ডার মার্চেন্ডাইজিং টিম বা মার্কেটিং টিম পায়, অর্ডার পাওয়ার সাথে সাথে তাকে এই কনসার্ন অর্ডারটা সম্বন্ধে প্রোডাকশন টিমকে জানাতে হয়। তাহলে প্রোডাকশন টিমটা তো প্ল্যানের তাতে কনজিকিউটিভ প্ল্যান করতে থাকে একটা প্রোডাক্ট প্রতি মাসে। তাহলে এই স্পেসিফিক শিপমেন্ট ডেট দেখে তারা এই প্রোডাক্টটা আগেই প্ল্যান করে ফেলে এটা কোন লাইনে থাকবে, কবে নাগাদ লাইনে কাছে ঢুকবে, মানে কাছে স্টার্ট হবে। তো যে কাজ স্টার্টিং এর যে ডেট তার আগে অবশ্যই কিন্তু আবার সমস্ত ম্যাটেরিয়াল ইনহাউস করতে হয়, মানে মেইন ম্যাটেরিয়াল গুলো ফেব্রিক ক্রিম একটা এগুলোকে আমাকে অবশ্যই স্টোরে রাখতে হবে, যাতে স্মুথলি আবার সুইং লাইনটা চলে। ওকে, ঠিক আছে। আকিটা আমরা আগামী দিন এটুকু যেন রাখছিলাম আজকে, আমরা ক্লাসে ইনশাল্লাহ আকিটা দেখে নিব। বেশি নাই, আমাদের 4টা ক্লাস পেলেই একটা হয়ে যাবে। একদিন টিএনএ পড়াবো, খুব বেশি হয়ে গেলে পরে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো দিতে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ রাখলাম।